আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আশা করি আপনারা সবাই অবশ্যই ভালো আছেন। আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি এই মুহূর্তের এই গভীর এবং কিছুটা ভিন্নধর্মী আলোচনায়। দেশের রাজনীতি, প্রতিবেশী রাষ্ট্রের কূটনীতি আর আন্তর্জাতিক সমীকরণের যে গোলক ধাঁধায় আমরা বর্তমান সময়ে দাঁড়িয়ে আছি, সেখানে প্রতিটি খবরই যেন এক একটি ধাঁধা। বিশেষ করে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে চারদিকে এখন কিন্তু কান কথার অন্ত নেই। চায়ের কাপ থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম, এমনকি গণমাধ্যমের পাতা, সব জায়গায় একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে: ভারত কি তাকে ফিরিয়ে দিচ্ছে? কেউ বলছেন কালই হয়তো তিনি ফিরে আসছেন, কেউ বা বলছেন আন্তর্জাতিক চাপে ভারত তাকে তুলে দিতে বাধ্য হবে। কিন্তু আজকে আমি আপনাদের এমন একটি পর্দার পেছনের সত্যের মুখোমুখি দাঁড় করাবো, যা শুনলে আপনাদের মনে হবে এতদিনের চেনা হিসাবগুলো বোধহয় কোথাও একটা ভীষণ রকমের ভুলে ভরা ছিল। দেখুন সুপ্রিয় দর্শক, আপনারা কি জানেন ভারতের সাউথ ব্লক আসলে শেখ হাসিনাকে দেশে ফেরানো নিয়ে এমন একটি জটিল ছক কষছে, যার শেষ গন্তব্য ঢাকা বা কাতার নয়, বরং এমন একটি ভূ রাজনৈতিক সমীকরণ যা বাংলাদেশের আগামী এক দশকের রাজনীতিকে পুরোপুরি পাল্টে দিতে পারে। আর এই সমীকরণে রিফাইন্ড আওয়ামী লীগের গল্পগুলো কেবলই এক একটা সাজানো ধোঁয়াশা। এই ধোঁয়াশার পেছনের আসল দাবার চালটা কি, সেটা যদি আপনি বুঝতে পারেন, তবেই বুঝবেন কেন ভারতের বিদেশ সচিব এতটা নিশ্চুপ। তাই আমি অনুরোধ করব, মনোযোগ দিয়ে আমার কথাগুলো একটু শোনার চেষ্টা করুন। কথা দিচ্ছি, আজকের এই আলোচনার পর আপনার এই বিষয় সম্পর্কে যত চিন্তা ভাবনা আছে, সেই চিন্তা ভাবনার জগৎটা একেবারে কিন্তু বদলে যাবে। দর্শক, ইতিহাস কিন্তু বড়ই অদ্ভুত এক আয়না। এই আয়নায় তাকালে আমরা দেখতে পাই, যখনই কোনো রাষ্ট্রনায়ক ক্ষমতাচ্যুত হয়ে ভিনদেশে আশ্রয় নিয়েছেন, তখন সেই আশ্রয়দাতা দেশের জন্য তিনি একই সাথে হয়ে উঠেছেন একটি বড় বোঝা এবং সবচেয়ে বড় তুরুপের তাস। আপনি যদি ইরানের ক্ষমতাচ্যুত শাহের কথা ভাবেন, কিংবা ইতিহাসের পাতা ঘেটে আরো একটু পেছনে যান, তাহলে দেখবেন পরাশক্তিগুলো কখনোই কিন্তু তাদের পুরনো মিত্রদের রাতারাতি কখনোই ছুঁড়ে ফেলে দেয় না। ভারতে কিন্তু এর ব্যতিক্রম নয়। গত কয়েকদিন ধরে বাংলাদেশের একদল সাংবাদিক দিল্লিতে ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রির সাথে যে বৈঠকটি করে এলেন, সেটি সাধারণ চোখে একটি নৈমিত্তিক ব্রিফিং মনে হলেও এর ভেতরে কিন্তু লুকিয়ে ছিল কূটনীতির এক বিশাল হিমশৈল। 1 ঘন্টার সেই রুদ্ধতার বৈঠকে বাণিজ্য, ভিসা, তিস্তা জলবন্টন নিয়ে অনেক অনেক কথাই কিন্তু হয়েছে। তবে যখনই প্রসঙ্গটি এসেছে শেখ হাসিনাকে ফেরানোর, ঠিক তখনই কিন্তু এক অদ্ভুত নীরবতা সেখানে নেমে এসেছে। বিদেশ সচিব একটি শব্দ উচ্চারণ করেননি। এখন প্রশ্ন হলো, এই নীরবতার আসল অর্থ কি? আমাদের দেশের অনেক বুদ্ধা এবং প্রভাবশালী সাংবাদিক, যাদের কথায় আমি মনে করি দেশের মানুষ খুব সহজেই প্রভাবিত হন, তারা বেশ জোর গলাতেই বলতে শুরু করেছেন যে ভারত নাকি শেখ হাসিনাকে দুটো প্রস্তাব এখানে দিয়েছে। একটি হলো রিফাইন্ড আওয়ামী লীগ, বা একটি পরিশোধিত দলের নেতৃত্ব মেনে নেয়া, আর তা না হলে সোজা কাতার চলে যাওয়া। কথাটি শুনতে কিন্তু বেশ রোমাঞ্চকর, ঠিক যেন কোনো হলিউড থ্রিলারের সাজানো চিত্রনাট্য অথবা সিনেমার গল্প। কিন্তু দর্শক, বাস্তবতার মাটিতে দাঁড়িয়ে যদি আমরা একটু ঠান্ডা মাথায় এই বিষয়টি চিন্তা করি, তবে এই গল্পের ফাঁক ফোকরগুলো খুব সহজে কিন্তু বেরিয়ে আসে। প্রথমত, মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে শেখ হাসিনার এমন কোনো ঐতিহাসিক সখ্যতা নেই যার বদৌলতে তারা তাকে লাল গালিচা বিছিয়ে তাদের দেশে স্বাগত জানাবে। আর দ্বিতীয়ত, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো, ভারত আসলে কেন নিজের হাতের সবচেয়ে দামি তাসটি অন্য দেশের হাতে অনায়াসে তুলে দিতে চাইবে কিংবা তুলে দেবে? দর্শক, ভারত খুব ভালো করেই জানে যে তাদের উত্তর পূর্বাঞ্চলীয়
রাজ্যগুলোর শান্তি এবং স্থিতিশীলতা একটা দীর্ঘ সময় ধরে বাংলাদেশের সদিচ্ছার উপর কিন্তু নির্ভরশীল ছিল। শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন ভারত সেই সুবিধাটি পুরোপুরিভাবে ভোগ করেছে, যেটা নিয়ে কোনো সন্দেহ নেই। আজ ভারতের যে সরকার নিজেদের সন্ত্রাসবাদ বিরোধী হিসাবে সারা বিশ্বে প্রতিষ্ঠিত করতে চাইছে, তারা কি চাইলেই তাদের একজন পরীক্ষিত মিত্রকে এমন এক অনিশ্চয়তার মুখে ঠেলে দিতে পারে? উত্তরটা হলো না, পারে না। বিজেপি সরকার বা ভারতের বিরোধী দলগুলো কেউই কিন্তু শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার সিদ্ধান্তের বিরোধিতা আগেও করেনি, এখনো করছে না। বরং তারা এটিকে তাদের নিজস্ব সংস্কৃতির অংশ হিসেবেই দেখছে। কোনো অতিথি যখন দুর্যোগের রাতে আপনার দরজায় এসে কড়া নাড়ে, তখন তাকে তো আর আপনি ঝড়ের মধ্যে বের করে দিতে পারেন না, তাই না? এটি কেবল আবেগ নয়, এটি আসলে কূটনীতির এক অমোঘ নিয়ম। দেখুন সুপ্রিয় দর্শক, আন্তর্জাতিক অপরাধ যে ট্রাইব্যুনাল রয়েছে, সেই অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার চলমান রয়েছে, তাকে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে। এগুলো সবই সত্যি, কিন্তু ভারত সরকার এই বিষয়টিকে দেখছে ভিন্ন এক দৃষ্টিকোণ থেকে। তারা লক্ষ্য করছে যে এই ট্রাইব্যুনালের স্বচ্ছতা নিয়ে ইতিমধ্যেই কিন্তু জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন নানাভাবে নানা রকম প্রশ্ন তুলেছে, এমনকি এগুলো এখনো চলমান রয়েছে। এমনকি খোদ বাংলাদেশের ভেতরেও সরকারি আইনজীবীর বিরুদ্ধে ঘুষের বিনিময়ে মামলা এদিক ওদিক করার অভিযোগ প্রমাণিত হয়েছে। এমন একটি প্রশ্নবিদ্ধ প্রক্রিয়ার উপর ভিত্তি করে ভারত কখনোই একজন সাবেক প্রধানমন্ত্রীকে প্রত্যর্পণ করবে না। তারা বরং এই আন্তর্জাতিক প্রশ্নগুলোকে ঢাল হিসাবে ব্যবহার করবে এবং সময় ক্ষেপণ করবে। এই সময় ক্ষেপণটাই হলো ভারতের আসল চাল। এখন সময় ক্ষেপণের বিষয়টা আমি একটু সহজভাবে পরিষ্কার করে দিচ্ছি। দেখুন, আওয়ামী লীগের বর্তমান রাজনীতির দিকে তাকান, তাদের রাজনীতির মাঠের অবস্থা কি? তারা কিন্তু নিষিদ্ধ রয়েছে, তাদের সাংগঠনিক কার্যক্রম কোনোভাবেই তারা দেশে করতে পারবে না, করা মাত্র আইনানুগ ব্যবস্থা নেবে বর্তমান সরকার। কিন্তু এই যে কালক্ষেপণ করা বা ভারতের এই যে সময় নেওয়া, এটার মূল উদ্দেশ্য হচ্ছে আন্তর্জাতিক লবিং তদবিরগুলো আরো শক্ত করা, মজবুত করা এবং আওয়ামী লীগের সাংগঠনিক যে দুর্বলতাগুলো রয়েছে, সেই দুর্বলতাগুলো কাটিয়ে ওঠার জন্য একটা সময় তাদেরকে করে দেয়া। এবং এটি কিন্তু 5 আগস্ট পরবর্তী সময়ে যতটা না সম্ভব হয়েছে, বর্তমান সময়ে কিন্তু তার থেকে দ্বিগুণ বা 3 গুণ গতিতে শুরু হয়েছে এবং চলছে। আপনারা আওয়ামী লীগ কিংবা তাদের যে ছাত্র সংগঠন ছাত্রলীগ রয়েছে, তাদের দিকে যদি তাকান, তাদের বর্তমান কর্মযজ্ঞের দিকে যদি তাকান, তাহলে দেখবেন নিষিদ্ধ থাকা অবস্থায় কিন্তু তারা কোনো প্রকার গুপ্ত সংগঠনের মতো কোনো কাজকর্ম করছে না, বরঞ্চ তারা শত শত কমিটি দিতে শুরু করেছে। শুধু স্থানীয় জেলা উপজেলা পর্যায়ের কমিটি নয়, তারা বিশ্ববিদ্যালয়গুলো কমিটি দিতে শুরু করেছে। বিশ্ববিদ্যালয়গুলোর যে হল সমূহ রয়েছে, সেগুলোর কমিটি দিতে শুরু করেছে। এবং তাদের মাঠের রাজনীতির তৎপরতা নিষিদ্ধ থাকা সত্ত্বেও কিন্তু আমরা বর্তমান সময়ে দেখতে পাচ্ছি ব্যাপক হয়ে উঠেছে। এখন এই যে ভারত সময় দিচ্ছে, এই সময়টার পেছনে মূল কারণটাই হচ্ছে এটা, যে আওয়ামী লীগ সাংগঠনিকভাবে সক্রিয় হোক এবং পূর্ণ শক্তি অর্জন করা পর্যন্ত ভারত অপেক্ষা করবে। এটা কিন্তু আওয়ামী লীগের জন্য যেমন একটি গুরুত্বপূর্ণ প্লাস পয়েন্ট, ঠিক একইভাবে ভারত যে তুরুপের তাস হাতে নিয়ে বসে আছে, সেই তুরুপের তাসকে সঠিক সময়ে পাঞ্চ করারও একটি গুরুত্বপূর্ণ সময়। এবং এই যে সঠিক সময়ে পাঞ্চ করা বা সঠিক সময়ে সেই তুরুপের তাসটিকে মাঠে নামানো, এটাই কিন্তু ভারতের একটি নির্দিষ্ট এজেন্ডা। এবং সেই এজেন্ডা বাস্তবায়নের জন্য আপনারা যতই বলুন না কেন যে ভারত সরকার শেখ হাসিনাকে ফিরিয়ে দিচ্ছে বা বাংলাদেশের কাছে প্রত্যর্পণ চুক্তির আওতায় দিয়ে দিচ্ছে, আমি কিন্তু এটাকে সম্পূর্ণভাবে বলবো এটা এক প্রকার কল্পকাহিনী। দর্শক, এবার একটু অন্যদিকে আসে, সাধারণ মানুষের জীবনের সাথে জড়িয়ে থাকা বিষয়গুলো। যেমন ধরুন ভিসার সমস্যা,
5 আগস্টের পর থেকে বাংলাদেশের অগণিত মানুষ যারা চিকিৎসা কিংবা জরুরি প্রয়োজনে ভারতে যেতেন, তারা কিন্তু চরম দুর্ভোগে পড়েছেন। ভারতের দিক থেকে বলা হচ্ছে চেষ্টা চলছে, কিন্তু কবে সব স্বাভাবিক হবে তার কোনো উত্তর কিন্তু এখন পর্যন্ত পাওয়া যায়নি। এখনো কিন্তু সেই নীরব কূটনীতি কাজ করছে। বাংলাদেশের ভেতরে ভারত বিরোধী যে একটি শক্ত অবস্থান তৈরি হয়েছে, তার একটি প্রচ্ছন্ন জবাব হয়তো ভারত এই ভিসা নিয়ন্ত্রণের মাধ্যমে দিচ্ছে। কিন্তু মুষ্টিমেয় কিছু মানুষের কথার জন্য দুই দেশের সাধারণ নাগরিকদের এভাবে বিচ্ছিন্ন করে রাখাটা আসলে কোনোভাবেই স্বাস্থ্যকর কূটনীতি হতে পারে বলে আমি অন্ততপক্ষে একজন রাজনৈতিক পর্যবেক্ষক হিসাবে মনে করি না। তিস্তা বা গঙ্গার জলের ব্যাপারটিতেও আমার একই রকম ধোঁয়াশা আমি দেখতে পাচ্ছি। পশ্চিমবঙ্গের রাজনীতিতে এক বড় মাপের পালাবদল ঘটেছে। সেখানে বিজেপি সরকার গঠিত হচ্ছে। আমাদের অনেকের মনে আশা জেগেছিল যে এবার হয়তো তিস্তার জট খুলে যাবে, কিন্তু বিক্রম মিশ্রী অত্যন্ত সুকৌশলে এই প্রশ্নের উত্তর এড়িয়ে গেছেন। তিনি বলেছেন, নতুন সরকার শপথ না নেওয়া পর্যন্ত কোনো মন্তব্য করা এ বিষয়ে ঠিক হবে না। এটি আসলে একটি আমলাতান্ত্রিক কৌশল, কারণ ভারত ভালো করেই জানে জলের রাজনীতি কেবল আন্তর্জাতিক নয়, এটি ভারতের অভ্যন্তরীণ রাজনীতিরও একটি অনেক বড় কৌশলগত হাতিয়ার। সুপ্রিয় দর্শক, আর আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে যদি আমরা একটু ভালো করে তাকাই, তবে ভারতের অবস্থান কিন্তু একেবারেই স্ফটিকের মতো পরিষ্কার। তারা সার্ককে আর কোনোভাবেই পুনরুজ্জীবিত করতে চায় না, কারণ সার্কের টেবিলে পাকিস্তান আছে। ভারত তাই বিমস্টেককে সামনে নিয়ে আসছে এবং বাংলাদেশকে স্মরণ করিয়ে দিচ্ছে যে তোমরা এখন বিমস্টেকের সভাপতি, তোমরা চাইলে এটিকে নানাভাবে কাজে লাগাতে পারো। এর মানে কি? এর মানে হলো ভারত স্পষ্ট করে বুঝিয়ে দিল যে পাকিস্তানের সাথে কোনো ফোরামে বসে তারা কিন্তু আর সময় নষ্ট করতে কোনোভাবেই রাজি নয়। তাহলে সুপ্রিয় দর্শক, সব মিলিয়ে দাঁড়াচ্ছেটা কি? আমরা আসলে কোথায় দাঁড়িয়ে আছি? দেখুন, রাজনীতিতে আবেগের কিন্তু কোনো স্থান নেই। ভারত তার জাতীয় স্বার্থ, তার নিজস্ব নিরাপত্তা এবং তার আঞ্চলিক আধিপত্য বজায় রাখার জন্যই প্রতিটি পদক্ষেপ অত্যন্ত মাপঝুপ করে ফেলছে। শেখ হাসিনাকে কিন্তু তারা আপাতত নিজেদের কাছেই রাখবে, কারণ এই অঞ্চলে ভবিষ্যতে যে কোনো রাজনৈতিক মেরুকরণে তিনিই হতে পারেন তাদের সবচেয়ে বড় তুরুপের তাস। অপরদিকে কাতার পাঠানো বা পরিশোধিত আওয়ামী লীগের যে গল্প আমরা শুনছি, সেগুলো আসলে আমাদের দেশের কিছু মানুষের, আমি আগে যেমনটি বললাম, কল্পনা অথবা ইচ্ছাকৃতভাবে ছড়ানো কোনো একটি রাজনৈতিক মনস্তাত্ত্বিক খেলা। দর্শক, আমাদের দেশের সাধারণ মানুষ যারা আছে, সেই সাধারণ মানুষ হিসাবে, নাগরিক হিসাবে আমাদের আসলে এই কূটনীতির সূক্ষ্ম চালগুলো খুব ভালো করে কিন্তু বুঝতে হবে। আমরা যদি কেবল আবেগে গা ভাসিয়ে দিই এবং রটনায় বিশ্বাস করে নিজেদের মধ্যে কোনো ধরনের বিভেদ তৈরি করি, তবে দিন শেষে ক্ষতিটা কিন্তু আমাদেরই হবে। একটি রাষ্ট্র তখনই পরাশক্তির সাথে চোখে চোখ রেখে কথা বলতে পারে যখন তার অভ্যন্তরীণ ভিত্তি সম্পূর্ণ মজবুত থাকে। আমাদের এখন কি প্রয়োজন? আমাদের এখন প্রয়োজন নিজেদের অর্থনীতিকে শক্ত করা, নিজেদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে বিতর্কের ঊর্ধ্বে তুলে আনা। আমরা যদি নিজেদের বিচার ব্যবস্থাকে এমন একটি জায়গায় নিয়ে যেতে পারি যেখানে আসলে আন্তর্জাতিক সম্প্রদায় আমাদের বিচার বিভাগ নিয়ে, আমাদের বিচার নিয়ে কোনো প্রশ্ন তোলার সুযোগ পাবে না, তবেই হয়তো একদিন আমরা মাথা উঁচু করে আমাদের দাবিগুলো আদায় করতে পারবো। যদি তা না পারি, তাহলে এই কূটনৈতিক গোলক ধাঁধায় আমাদের কেবল ঘুরপাক খেয়ে যেতে হবে। এখন পাকিস্তানের যে বিষয়টি আমি বললাম, সেই বিষয়টি নিয়ে আমার মনে হয় আমার যারা প্রাণপ্রিয় দর্শক রয়েছেন তাদের উদ্দেশ্যে কিছু একটা বলা দরকার। দেখুন সুপ্রিয় দর্শক, একদম নিকটতম যে প্রতিবেশী রয়েছে, সেই নিকটতম প্রতিবেশীকে পাশ কাটিয়ে বা তাকে ডিঙিয়ে যখন দূরের কোনো রাষ্ট্রকে মাথার তাজ বানিয়ে রাখার চেষ্টা করা হয়, তখন কিন্তু পাশের যে প্রতিবেশী সে কিন্তু
খুব ক্ষিপ্ত হয়, সে সরাসরি এই ক্ষিপ্তটা প্রকাশ যদি নাও করে, তাও কিন্তু সে তার কথাবার্তা, আচার আচরণ অথবা তার যে মনস্তাত্ত্বিক চিন্তাধারা রয়েছে সেই চিন্তাধারার মাধ্যমে কিন্তু প্রকাশ করে এবং তার পাশের প্রতিবেশীকে সেটি বুঝতেও দেয়। এখন ভূ রাজনীতিতে এই যে একদম নিকটতম প্রতিবেশী, এটাও কিন্তু একই রকম ভাবে কাজ করে। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশ অন্তর্বর্তীকালীন সরকার থাকা অবস্থা থেকে শুরু করে এখনকার সময় পর্যন্ত পাকিস্তানের সাথে এত পরিমাণ সখ্যতা গড়ে তুলেছে যে এই সখ্যতার কারণে ভারত কিন্তু রীতিমতো তাদের যে নিজস্ব স্বার্থ রয়েছে সেই স্বার্থটা নিয়ে খুব বেশি উদ্বিগ্ন, এবং তারা চায় না তাদের নিকটতম প্রতিবেশী এমন কারো কাছে যাক যে কিনা তাদের নিরাপত্তার জন্য হুমকির কারণ বা ঝুঁকির কারণ। কিন্তু বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, তারা যেভাবে পাকিস্তানের দিকে ঝুঁকছে এবং ভারত যেভাবে সার্ক থেকে পুরোপুরিভাবে মুখ সরিয়ে নিচ্ছে, এখান থেকে কিন্তু একটি ধারণা স্পষ্টভাবে লাভ করা যায়। সেটি হচ্ছে বর্তমান সরকারের কূটনৈতিক যে অবস্থান কিংবা পররাষ্ট্র নীতিগত যে অবস্থান, সেই অবস্থানকে কিন্তু ভারত সমর্থন করছে না। আর যখন সরকারের পররাষ্ট্রনীতি বা কূটনৈতিক যে বিষয়বস্তু রয়েছে সেগুলোতে পার্শ্ববর্তী দেশ যখন তাদের স্বার্থ খুঁজে পায় না, বা সেগুলোতে যখন তারা দেখতে পায় যে এখানে কিছু একটা গড়বড় রয়েছে, তখন কিন্তু তারা সেই সরকারকে নানাভাবে নানা কৌশলে সমর্থন যেটুকু দেওয়ার ছিল সেই সমর্থন দেওয়ার বদলে বিপদে ফেলার চেষ্টা করে। এখন কিন্তু আমরা এর কিছুটা লক্ষণ নানাভাবে দেখতে পাচ্ছি। আমাদের অর্থনীতির একটি বড় অংশীদার ভারত, আমাদের চতুর্দিকে ভারতের সীমান্ত, ব্যবসা বাণিজ্যের একটি বড় অংশীদার কিন্তু ভারত। সেক্ষেত্রে ভারত কিন্তু তাদের হাত পা আমাদের সীমান্তের চারদিক থেকে গুছিয়ে রেখেছে। তার ফলে ক্ষতিটা কার হচ্ছে? ক্ষতিটা ভারতের যদি 40% হয়ে থাকে, আমাদের দেশের হচ্ছে 60%। মানলাম আমরা অন্য কোনো দেশ থেকে সে বিষয়গুলো নিয়ে আসতে পারবো বা তাদের সাথে আমাদের বাণিজ্য হবে, কিন্তু এটাও কিন্তু একটা সময় সাপেক্ষ বিষয় এবং অনেক ব্যয়বহুল প্রসেস। সুতরাং ভারত কিন্তু এখানে আমাদেরকে হাতে মারছে না, আমি মনে করছি ভারত এখানে আমাদের ভাতে মারছে। আর এখানে কিন্তু শেখ হাসিনা এবং ক্ষমতার পালাবদল বা শেখ হাসিনাকে ফিরিয়ে দেয়া, তাদের পুরাতন বিশ্বস্ত মিত্রকে তাদের কাছে রাখার বিষয়টি সম্পূর্ণভাবে একসুতোয় গাঁথা। তারা চাইবে না তাদের মিত্রকে এমন অবস্থায় ফেলে দিতে যে অবস্থা থেকে সেই মিত্র আর কখনো মাথা চারা দিয়ে উঠতে না পারে, বরঞ্চ তারা চাইবে তাদের মিত্রকে তারা সাহায্য করে তাদের হেফাজতে রেখে এমন একটি পরিবেশ তৈরি করার যে পরিবেশে মিত্র গেলে মিত্রের কোনো প্রকার ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে না, বরঞ্চ মিত্রের কাছ থেকে যে সকল সুবিধাসমূহ বিগত দিন ভারত পেয়েছে সেই সকল সুবিধাসমূহ আবারও ভারত পেতে পারে সেই ব্যবস্থা করতে। সুতরাং এই যে দীর্ঘ আলোচনা, এই দীর্ঘ আলোচনার সারাংশ হিসাবে আমি একটি কথাই বলবো, ভারত বর্তমান সময়ে বাংলাদেশের রাজনীতি এবং আমাদের এই আঞ্চলিক ভূ রাজনীতির স্থিতিশীলতা নিয়ে ব্যাপকভাবে চিন্তিত, এবং এই চিন্তার কারণেই তারা কিন্তু তাদের নিজেদের স্বার্থ নিয়ে আরো অধিক বেশি মাথা ঘামাচ্ছে। তাদের এই স্বার্থ যার কাছ থেকে তারা সম্পূর্ণভাবে আদায় করতে পারবে তার উপরে কিন্তু তাদের সুদৃষ্টি থাকবে, সেটা হোক পতিত কোনো সরকার, সেটা হোক বর্তমান কোনো সরকার, অথবা ভবিষ্যতে আসতে যাওয়া কোনো সরকার। আলোচনা এখানেই শেষ করছি সুপ্রিয় দর্শক। এই আলোচনা প্রসঙ্গে আপনাদের যদি কোনো মন্তব্য থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন, কারণ আপনাদের মন্তব্য আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি সেই মন্তব্যগুলো থেকে শিক্ষা অর্জন করি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।